তাহলে কি মাসে বেতন বেতন না দেন কি অবস্থা হবে? কোম্পানি টিকবে, আগাবে? এই জন্য এই সংগঠনের মেন ফ্যাক্টরি হল কোনটা? আমি বারবার কিন্তু বোঝানোর চেষ্টা করছি বিভিন্নভাবে যে সংগঠনের মেন জায়গা কি? ইউনিট। ইউনিট যদি আমাদের ঠিক থাকে তাহলে কি সংগঠন ঠিক থাকবে। এখন এই যে ইউনিটের কয়টা কাজ আমি প্রথমে বলেছি, আপনাদের বেশি কাজ করার দরকার নেই, 4 থেকে 5টা কাজ করলে না। তো বলেন দেখি কি অবস্থা, কি বলেন? মাত্র 4টা কাজ করলে আপনার আমাদের কাজ শেষ। আমরা তো সারাদিন কাজ করে কাজ শেষ করতে পারি না, সারাদিন কাজ করেও কাজ শেষ করতে পারি না। আমি বলি আপনাদের সারাদিন কাজ করার দরকার নাই, আপনারা মাত্র 4-5টা কাজ করবেন, তাহলে সংগঠন আদর্শ সংগঠন হবে এবং সংগঠন যেটা চাচ্ছে সংগঠনের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রথম যে কাজ, প্রত্যেক মাসে সংগঠনের কিন্তু নির্দিষ্ট কিছু কাজ থাকে না? সেই কাজের মধ্যে মনে করেন যে একটা কাজ হলো প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রাম। ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো কিন্তু একটু পরে। ইউনিট সভাপতিদের কাজের ক্ষেত্রে কি কাজ? প্রত্যেক সপ্তাহে একটি করে প্রোগ্রাম করা। মাসের প্রথমে কি প্রোগ্রাম করবেন? মাসের প্রথমে কি প্রোগ্রাম করেন বলতো? কর্মী বৈঠক করেন। কর্মী বৈঠক তাহলে একটা কাজ মাসের শুরুতে সবসময় খেয়াল করবেন, এই কর্মী বৈঠকটা যেন আমার মাসের শুরুতেই হয়। 1, 2, 3 একটু খেয়াল করবেন, পারলে লিখবেন আর মাথার মাঝে একটু রাখবেন। মাথার মাঝে যদি আমরা রাখতে পারি, আমি যে আলোচনাটা করছি না, এই আলোচনাটা আমি শুনছিলাম 1991 সালে। ভালো করে শুনবেন, 1991 সালে যশোরের একটা উপশিক্ষা সভাপতি সেক্রেটারিদের মানে একটা দায়িত্বশীলদের একটা আলোচনা করছিল আমাদের কেন্দ্রের, সম্ভবত ওই সময় ছাত্র কল্যাণ সম্পাদক আলাউদ্দিন ভাই, সম্ভবত আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আলোচনাটা শুনছিলাম। সেই আলোচনাগুলো উনি যা যা বলছিল আমার এখন মুখস্থ আছে, কিছু নোট করছিলাম আর কিছু যে মাথায় ঢুকছিল ওই সময়। ঠিক আছে, এই আলোচনাগুলো এখনো মনে আছে। আমি সেই থেকেই ওই যে আলোচনার আলোকে কিন্তু আমি সংগ্রহ করি, আমি নিজেও করি এবং সবাইকে পরামর্শ দিই। আমি বোঝাতে পারলাম? এই জন্য পারলে কিছু নোট করেন, কিছু মাথার মধ্যে রাখেন, কাজে দেবেন। প্রথম কাজ কি বলেছি? প্রোগ্রাম করা। প্রথম কাজ হলো প্রথম সপ্তাহে 1, 2, 3 তারিখের মধ্যে, সর্বোচ্চ 3 তারিখের মধ্যে আপনারা কর্মী বৈঠকগুলো কি করবেন? সেটা ফেলবেন। কর্মী বৈঠকের এজেন্ডা কি? কর্মী বৈঠক তো করবেন, কর্মী বৈঠকে তো কর্মীরা আসে না, কর্মী বৈঠক করবেন কিভাবে? কি সমস্যাটা হয় কিনা? কর্মী বৈঠক ডাকছেন কিন্তু কর্মীরা তো আসে না, কর্মী বৈঠক কাদের নিয়ে করবেন? এটার জন্য সমাধান বের করতে হবে। আপনি একা একা কর্মী বৈঠক ডাকবেন, সেই কর্মী বৈঠক অবশ্যই একা একা সভাপতি হিসেবে আপনি চেষ্টা করবেন, কিন্তু এটার সাথে যদি আমি এইভাবে যোগ করে নিই যে আমি আমার ইউনিটের প্রতি 5 জন, 4 জন, 6 জন, যে কয়জন হোক না কেন, আমি সবাইকে আমি কি করবো? দাওয়াত দেবো, দাওয়াতি কাজ করবো। এটার পাশাপাশি যদি আমি আমার ইউনিট যিনি সেক্রেটারি আছেন তাকে যদি স্পেশাল দায়িত্ব দিই, 5 জনের মধ্যে আমি 5 জনকে তাকে দায়িত্ব দেবো। কয়জনকে দায়িত্ব দেবো? 2 জনকে দায়িত্ব দেবো। ঠিক আছে ভাই? তাহলে আমি যদি ইউনিট সেক্রেটারিকে দায়িত্ব দিই যে আপনি আসবেন, আপনার সাথে আর একজন আসবে, বেশি দরকার নাই। ইউনিট সভাপতি আমি একজন আছি, ইউনিটের সেক্রেটারি, তাকে কি দায়িত্ব দিলাম? একজনকে আনা, কয়জন নিশ্চিত হলো? আমি যাকে দায়িত্ব দিচ্ছি অথবা সে তো আসবে, তাকে দায়িত্ব দেওয়ার পরে সে আসবে না? সে আসবে, এবং একজনকে সে সাথে করে আনবে। কয়জন হলো? 3 জনের, 3 জনকে নিশ্চিত। এরপর হলো অফিস সম্পাদক বা বাইতুল মাল সম্পাদক। অফিস সম্পাদক ইউনিটের একটা কাজ করবেন সবাই। 5 জন কর্মী থাকলে 5 জন কর্মীর দায়িত্ব। কি বুঝি বুঝছেন? দায়িত্বের বাইরে কেউ থাকবে না। আমি শিবিরের কেন্দ্র থেকে বিদায় নেওয়ার পর যুক্ত হলাম জামাতের কেন্দ্রীয় অফিসের ইউনিটে। বুঝতে পেরেছেন? কেন্দ্রের মহানগর ইউনিটের একটা ইউনিট ছিল, সেই ইউনিটের আমি যোগদান করলাম। আর পাশের বিল্ডিং তো যোগদান করলাম।
আমার এখানে দায়িত্ব দিল কি জানেন? আমার এখানে দায়িত্ব দিল ছাত্র কল্যাণ এই সারি ওই যে কি বলে এটা সমাজ কল্যাণ ইউনিটের কি দায়িত্ব দিল? সমাজ কল্যাণ। তো এই কিন্তু আগে থেকে গঠন করা ছিল, সভাপতি আছে, সেক্রেটারি আছে, বাইতুল আছে, অফিস আছে। আমি একজন নতুন যুক্ত হয়েছি, আমাকে দায়িত্ব দিল কি? সমাজ কল্যাণ। কি হয়েছে বুঝছেন? আপনি শিবিরে যতগুলো দায়িত্বশীল হন না কেন, জামাত ইসলামে এসে কি আবার নতুন করে কি পেলে কেজি নার্সারিতে আবার কি ভর্তি হতে হবে। তো এখানে আলহামদুলিল্লাহ, তাহলে প্রথম কাজ কি বলেছি, আমাদের ইউনিটের 5 জন যদি কর্মী থেকে 4 জন কর্মী থেকে প্রত্যেক কর্মী কি আপনাকে দায়িত্বশীল করতে হবে, দায়িত্ব ঘোষণা করতে হবে, এটা একটা কাজ। উপস্থিতির জন্য কি বলছি, সেক্রেটারিকে একজনকে দায়িত্ব দেবেন, অফিসকে একজনকে দায়িত্ব দেবেন। আপনি যিনি অফিস সম্পাদক ওই ইউনিটের, তাকে যদি বলেন যে আপনি পক্ষে নিয়ে আসবেন, তারা সেটা নিশ্চিত হলো না নাকি? আবার যিনি বাইতুল সম্পাদক, তাকে দায়িত্ব দেবেন কি আরেকজনকে। এইভাবে যদি আপনি প্রোগ্রামে আসার জন্য একে অপরকে দায়িত্ব দেন, আপনি কিন্তু 5 জনকে বলছেন, তাহলে এই হেকমতটা কি ভালো কিনা? পছন্দ হয়েছেন আপনাদের? এইভাবে যদি আমরা একে অপরের সহযোগিতায় যদি আমরা দাওয়াতি কাজ করতে পারি, তাহলে ইউনিটের প্রোগ্রামটা অন্তত কি 5 জনে 5 জন হবে না? হবে। এই অ্যাপ্লাইগুলো আপনারা কাজে লাগাবেন। দ্বিতীয়ত হলো যে এই কর্মীদেরকে মাঝে মাঝে এই পরিবেশে কিছু দায়িত্ব, ঠিক আছে? সবসময় দাসে কোরআন ইউনিট সভাপতি হিসেবে আপনি দিবেন না, বাইরে মেহমান আনা হবে বা কোরআন তেলাওয়াত দিলেন, দাসে কোরআন দিলেন, অথবা কোরআন তেলাওয়াত আগে থেকে বলে রাখবেন, যিনি বাইতুল সম্পাদক ওনাকে বলে রাখবেন যে আপনারা কিন্তু আজকে কোরআন তেলাওয়াত করবেন। উনি কি দায়িত্ব পেয়ে গেল না? উনি কি প্রোগ্রামের শেষে আসবে না সবচেয়ে আগে? কোরআন তেলাওয়াত লাস্টে করা লাগে না শুরুতে করা লাগে? কোরআন তেলাওয়াত যদি যেহেতু প্রোগ্রামের শুরুতেই করা লাগে, 10 মিনিট আগে আমি বুঝতে পারবে না, আমি বোঝাতে পারছি মনে হয়। এই জন্য আমি বলছি যে কর্মী বৈঠক হোক, সাধারণ সভা হোক, যে কোনো প্রোগ্রামে বা তার ব্যক্তি প্রোগ্রাম হোক, যে কোনো প্রোগ্রামে একজন আরেকজনকে কি দায়িত্ব দেবেন, তাহলে প্রোগ্রামে উপস্থিতিটা নিশ্চিত হবে। কারণ প্রোগ্রামে এজেন্ডা কি থাকবে? প্রোগ্রামে এজেন্ডা হয়তো সংক্ষেপে কোরআন তেলাওয়াতের অর্থ কোরআন তেলাওয়াত। জামাত ইসলামীতে কিন্তু শুধু কোরআন তেলাওয়াত হয় না, জানেন তো আপনারা? জামাত ইসলামীতে শুধুমাত্র কোরআন তেলাওয়াত না, জামাত ইসলামে কি অর্থ সহ কোরআন তেলাওয়াত, বুঝছেন কিনা? এটা কিন্তু একবার বাধ্যতামূলক জামাত ইসলামী, শিবিরের এটা নাই। শিবিরে করলো কি করলো না এটা ম্যান্ডেটরি না, কিন্তু জামাত ইসলামীতে কি কোরআন তেলাওয়াত অর্থ সহটা কি বাধ্যতামূলক। তাহলে কোরআন তেলাওয়াত হলো, অথবা কোরআন তেলাওয়াতের পরিবর্তে একজনকে আপনি নিজেই সভাপতি হিসেবে দান দিলেন, অথবা একজন সেক্রেটারিকে দায়িত্ব দিলেন, অথবা বাইতুল্লাহকে দায়িত্ব দিলেন, অথবা অফিসকে দায়িত্ব দিলেন। এক একটা প্রোগ্রামে এক একজনকে যদি আপনি দাসের দায়িত্ব দেন, দাস না পারলেও যদি বলেন যে একটু কোরআন থেকে তেলাওয়াত করেন, অর্থ বলেন এবং যতটুকু পারেন 5 মিনিট এটার উপর কি একটু ব্যাখ্যা দেন, পারবে না সবাই? বলতে 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 কিন্তু কি আপনি কিন্তু আস্তে আস্তে লোক তৈরি করতেছেন। কি বুঝতে পারছেন? আপনি লোক তৈরি করতেছেন, সে কিন্তু আস্তে আস্তে দাস দেওয়া শিখতেছে, তেলাওয়াত করা শিখতেছে, আলোচনা করা শিখতেছে, তার ভয় জড়তা এগুলো কি আস্তে আস্তে কি ঠিক না? এই জন্য এই বিষয়ে এইভাবে কিন্তু আমাদেরকে জনশক্তিদেরকে তৈরি করতে হবে। তাহলে কি হলো? এজেন্ডা কি বলছি? প্রথমত হলো একটা দার্সে কোরআন দেবেন, একবার খুব সংক্ষেপে 15 মিনিট একটা দার্সে কোরআন কমপ্লিট। এরপর কর্মী বৈঠকের প্রধান এজেন্ডা কি? কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট পেশ করার আলোচনা, ঠিক আছে না? ব্যক্তিগত রিপোর্ট পেশ করার আলোচনা। এরপরে কি এজেন্ডা রাখবেন? এরপরে এজেন্ডা রাখবেন হলো আপনি 1 মাসে গত মাসে এই ইউনিটে কি কি কাজ করেছেন, ইউনিটের রিপোর্ট দেওয়া লাগে না? কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে হয় কি জানেন, আপনারা আবার মনে করেন না যে এগুলো আমি অনুমান করে বলছি, প্র্যাকটিক্যাল কথা বলা শেষ করার পরে বলবেন আসলে তো ভাই সঠিক কথা বলছি। ইউনিটের রিপোর্ট যখন সভাপতি চাই তখন কি হয়, তড়িঘড়ি করে ওয়ার্ড বৈঠকে যাওয়ার পরে বলেন ভাই রিপোর্ট তো আসি বলেন না, এটা রিপোর্ট ফর্ম দেন। ইউনিটের রিপোর্ট তো করেও আনি নাই, আমাদের ফর্মও নাই, রিপোর্টটা পেশ করা লাগবে। তখন কি করেন?
হয়তো ইউনিয়ন রিপোর্ট ফর্ম দেন একটা, ওখানে বসে যা জানেন নিজে নিজে এজমা কিয়াস করে যতটুকু যা পারেন মোটামুটি মান সম্মান থাকে, ঠিক আছে, সেভাবে লিখে লিখে মোটামুটি আপনি সই করে একটা রিপোর্ট দিচ্ছেন। এটা কি সঠিক হলো? আমরা কি অনেক সময় এগুলো করি কিনা? এখন এইটা করা ভালো। এটা করতে গেলে হয় কি, আপনি সঠিক কাজটা দিয়েছেন। সেই কাজটা কি দিয়েছেন সাইফুল ভাই? সাইফুল ভাই সেই কাজটা কি দিয়েছেন? কথা বলছেন না। আপনি যে ইউনিটের রিপোর্ট দিলেন, একা একা দিলেন, আমি বলছিলাম যে আপনি অতিরিক্ত দিচ্ছেন। সমস্যা কোথায় হয় জানেন? সমস্যা হয় হলো আপনি ওই ইউনিটে রিপোর্ট করলেন, আপনি একা একা যে কাজটা করেছেন সেই কাজটাই শুধুমাত্র রিপোর্টে যোগ হলো, ঠিক না? কিন্তু আপনার আরো 4 জন কর্মী আছে, 5 জন কর্মী আছে, সেই কর্মীরা যে কাজ করলো সেই কাজ কি রিপোর্টে আসলো? তাহলে কি রিপোর্টটা কি পরিপূর্ণতা লাভ করলো? করলো না। অথচ আপনি যদি কর্মী বৈঠকে রিপোর্ট করতেন, যে কর্মী বৈঠকে প্রথম কি হলো, কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট পেশ করতে আলোচনা পরামর্শ দিয়ে শেষ। এরপর আসেন গত মাসে আমরা রিপোর্টের আলোকে কি কি কাজ করেছি। আমি আমার এই কাজ করেছি, সেক্রেটারি বলেন কি কাজ করেছে, অর্থনীতি বলেন, বাজেট বলেন কি কাজ করেছে, অফিস বলেন, সবার কাজগুলো যদি যোগ হয়, সেই কাজগুলো নিয়ে যদি রিপোর্ট তৈরি করা হয়, সেই রিপোর্টটা ভালো হবে না ওই যে ওয়ার্ক বৈঠকে আমি নিজের কাজগুলো দেখে দিলাম, কোন রিপোর্টটা ভালো হবে ভাই? কর্মী বৈঠকে সবার কাছ থেকে কাজ নিয়ে যে রিপোর্টটা করবেন সেই রিপোর্টটা সমৃদ্ধ হবে নাকি? তাহলে আমরা বুঝতে পারছি কর্মী বৈঠকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা, যে কর্মী বৈঠকেই আমরা ইউনিটের রিপোর্টটা কি তৈরি করে ফেলবো, ঠিক আছে? এই কাজটা কিন্তু আমাদের এখানে করতে হবে। এরপর হলো একটা কাজ আছে যে আমরা গত মাসের রিপোর্ট সব করে ফেললাম, এখন এই মাসের আজকে 2 তারিখ কর্মী বৈঠক আমরা করছি, এই মাসের একটা পরিকল্পনা নেওয়া দরকার না নাকি? চলতি মাসের একটা কি পরিকল্পনা নিতে হবে। আমরা ভাগ করে নিলাম, আমি সভাপতি, আমি বললাম আমি 2 জন সুদী বৃদ্ধি করবো, 2 জন সুদীর কাছ থেকে আমি 500 1000 টাকা বেতন বৃদ্ধি করবো, বা 100 200 টাকা বা 50 100 টাকা আমি বেতন বৃদ্ধি করবো, ঠিক আছে? আমি 1 জন করে বৃদ্ধি করবো, 2 জন সহযোগী বৃদ্ধি করবো, 3 জন সুদী বৃদ্ধি করবো, একজনকে আমি নতুন করে সংগঠনে আনবো, আমি একজনকে রোপণ বৃদ্ধি করার জন্য টার্গেট নিতে চেষ্টা করবো। এইভাবে যদি সভাপতি তার টার্গেট বলে দেয়, সেক্রেটারি বলে দেয়, বাকি কর্মী যারা আছে সব যদি তাদের টার্গেটটা বলে দেয়, তাহলে চলতি মাসের কাজটা কি ভালো হবে না? সঠিক পরিকল্পনা কি কথা আছে না, সঠিক পরিকল্পনা কাজের অর্ধেক। আপনি যদি মাসিক ইউনিটকে আপনি পরিকল্পনাটা আপনার ইউনিট বৈঠকে নিয়ে ফেলান, তাহলে কি ওই মাসের কাজটা ভালো হওয়ার কথা না? আপনি 7 তারিখে সভাপতি একটু ফোন দিলেন, ভাই অনেক সময় সহজ হয়ে গেছে না কাজ, আগে তো বাসায় দিয়ে ফোন নেওয়া লাগতো, ঠিক আছে? বাসায় অনেক কষ্ট করে বাসায় যাওয়ার কথা গেছে, কিন্তু বাসায় নেই, তাই হতো না, বলো না? অনেক কষ্ট করে গেছেন, দেখছে বাসায় নেই। এখন তো অনেক কাজ সহজ হয়ে গেছে। এই জন্য আপনি 7 তারিখে সেক্রেটারিকে ফোন দিলেন, ভাই আপনি তো আপনার এই মাসের কাজের পরিকল্পনা ছিল এটা আপনি কতটুকু করেছেন? আপনি বাজেটকে ফোন দিলেন, আপনি কতটুকু করেছেন? আপনি অফিসকে ফোন দিলেন, আপনি কতটুকু করেছেন? ইউনিট সভাপতি হিসেবে শুধু পরিকল্পনা নেওয়া কিন্তু শেষ না, এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য আপনাকে মাঠে ময়দানে সবার সাথে কি যোগাযোগ করে সবার কাছে কাজটা ওঠা নেওয়ার কাজও কি সেইভাবে কাজ হবে না? পরিকল্পনা নিয়ে কাজ শেষ, আবার সামনের মাসে রিপোর্টে কথা হবে। মানে ভাই কি সাধারণত পরিকল্পনা নিলাম, বৈঠক করলাম, এখানে মাঝখানে কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো কথাবার্তা নাই, কোনো প্ল্যান পরিকল্পনা নাই, আগামী মাসে 3 তারিখে আবার কর্মী বৈঠক, তখন দেখা হয় যে ভাই হয়েছে ভাই আসলে ভুলে গেছিলাম, ব্যস্ততা ছিলাম, এটা হয় না সেটা হয় না, কি ঘটনা এটা ঘটনা। কিন্তু এটা না হয় যদি আমরা একটু বড় খোঁজ খবর নিতাম, মাঝে মাঝে বসি একটু কভারেশন করি যে আমাদের এই মাসের পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, সেটা যদি আমরা সবাই মিলে একটু পরামর্শ করি, কাজটা ভালো হওয়ার কথা না নাকি? আমরা তাহলে কি করবো, আমরা প্রত্যেক মাসে 4 সপ্তাহে 4টা প্রোগ্রাম করবো। প্রথম সপ্তাহে কি বলেছি, সময় খুবই কম, এজন্য আমি একটু সংক্ষেপে আসতেছি। প্রথম সপ্তাহে কি কাজ করবো, কর্মী বৈঠক করবো। সাধারণ ভাই বলেন তো কর্মী বৈঠকের এজেন্ডা কি বলেন?
বৈঠক করা। দ্বিতীয় সপ্তাহে কি করব? দ্বিতীয় সপ্তাহে সাধারণ সভা করতে পারি বা তার বেশি বৈঠক করতে পারি, এটা করলেই হলো। ঠিক আছে, সুবিধা মতো সময় আপনারা করবেন। তাহলে কি আমি সংক্ষেপে বলছি যে মাসে সপ্তাহে 4টা প্রোগ্রাম করবে, একটা কাজ। ঠিক আছে। দ্বিতীয়ত হলো যে আমাদের আরেকটা কাজ আছে। তাহলে একটা কাজ কি বললাম? প্রোগ্রামাদি করা। দ্বিতীয় কাজ হলো আপনার আদর্শ ইউনিট, নিজেকে একটি আদর্শ ইউনিট সভাপতি উপস্থাপন করার জন্য বা নিজের ইউনিটটাকে আদর্শ ইউনিটে পরিণত করার জন্য একটা কাজ হলো মাসে 4টা প্রোগ্রাম করা। দ্বিতীয় কাজ হলো প্রত্যেক মাসে যেন আমার ইউনিট থেকে কর্মী, সহযোগী, সুধী, শুভাকাঙ্ক্ষী যেন প্রত্যেক মাসেই বৃদ্ধি হয়। এই জায়গাটা কি নিশ্চিত করা। নিশ্চিত করতে গেলে কি করতে হবে? ওই প্ল্যান নিয়ে বসে থাকতে হবে নাকি? দাওয়াতি কাজ। এই কাজটা করার জন্য কিন্তু আমাদের সিরিয়াস ভাবে নিতে হবে। এই দাওয়াতি কাজ আমরা যেন করতে না পারি, এই জন্য 16 বছর আমাদেরকে দামিয়ে রাখা হয়েছে। এই জগদ্দল পাথর, এই ফ্যাসিস্ট সরকার, তারা মনে করেছিল বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, জামাত ইসলামী, মহিলা জামাত, পুরুষ জামাত সহ যেভাবে বাড়ি ঘর সব জায়গাতে দাওয়াতি কাজ করছে, এইভাবে যদি আরো 10টা 20টা বছর যদি অতিক্রম করে, তাহলে তাদের বাড়ি ঘরের বউ ছেলেমেলে যেখানে যারা আছে, আওয়ামী লীগের সব নেতাদের সব বউ সব জামাতে বেগুন হয়ে যাবে, সব ছেলেরা শিবিরের সাথী সদস্য হয়ে যাবে, মেয়েরা সাথী সংস্থা হয়ে যাবে। এই কারণে কিন্তু আমাদেরকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় নাই। আওয়ামী লীগের একজন নেতা বলেছিল ওই সময় ক্ষমতায় আসার আগে, তার ওয়াইফ ইতিমধ্যে জামাতের সহযোগী সদস্য হয়ে গেছে। সহযোগী সদস্য হয়ে সে কিন্তু অ্যাডভান্স হচ্ছে, তার শিবিরের ছেলে কি সাথী হয়ে গেছে, তার মেয়ে একটা ছিল সে সাথী সংস্থার কর্মী হয়ে গেছে। বুঝতে পারছেন অবস্থা কি? মানে এখন তাদেরকে আক্রমণ করার পালা। মানে আওয়ামী লীগ, বিএনপির এই সমস্ত নেতৃবৃন্দ লোকজন তারা চিন্তা করছিল ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে দাওয়াতি কাজ করছে, ঘরে ঘরে যেভাবে ছাত্রদেরকে ধরে ধরে তাদেরকে কি মানুষ করার জন্য ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করছে, সবাইকে কোরআন শেখাচ্ছে, হাদিস পড়াচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যদি সকল ছাত্ররা যদি কোরআনের দাওয়াত পায় যায়, শিবিরের দাওয়াত পেয়ে যায়, তাহলে কি আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। আমি যখন শিবিরের উপশাখা সভাপতি ছিলাম আমার এলাকায়, আমি যশোর এমএম কলেজে পড়তাম। এমএম কলেজের ছাত্রলীগের সভাপতি ছিল হলো আমার বাসার পাশে। তো সে একদিন অভিযোগ করছে আমি ওই এলাকায় মানে যারা ছাত্র ছিল এবং ম্যাক্সিমাম ছাত্রদের সাথে আমার ছোট 7, 8, 9 পড়ে হোক বা ইন্টার পড়ো বা মাস্টার্স পড়ো, সবার সাথে আমার একটা গোট সম্পর্ক ছিল, সবার বাড়ি বাড়ি চলে যেত। একদিন যে ওই বিএনপির এলাকাতে নিয়ন্ত্রণ করে, বিএনপির যারা নেতৃবৃন্দ মাস্টাররা ওই এলাকা নিয়ন্ত্রণ করে, শিবিরের ক্যালেন্ডার আসার সাথে সাথে প্রথম পৌঁছাতাম হলো বিএনপির সেই নেতার কাছে। শিবিরের ছাত্র সংবাদ প্রত্যেক মাসে পৌঁছাতাম, কি তার ছেলের কাছে কিসের মতো পৌঁছাতাম। এইভাবে পৌঁছাইতে দেখা গেছে কি উনি আমাদের সুদী হয়ে গেছে, প্রত্যেক মাসে বেতন পাওয়া যায় ওনার কাছে। যে তখন দেখে যে এলাকায় যারা আছে সবার ছেলেমেয়ে সবাই শিবিরের সাথে মোটামুটি যুক্ত,
ওইখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার ছিল নজরুল ভাই। নজরুল ভাইয়ের কাছে এসে আকাশ রিপোর্ট চেনে, আকাশ ছাত্রলীগের সভাপতি ছিল, তো আমার নামে অভিযোগ দিচ্ছে। আমাদের পাশাপাশি বাসা, আমার নামে অভিযোগ দিচ্ছে ও এখান থেকে সব ছেলেপেলেগুলো নষ্ট করে দিল। বুঝতে পারছেন? ভাষাটা হলো এমন। আমি সন্ধ্যার সময় মাগরিবের সময় নজরুলের কাছে ইয়ানত আনতে গেছি। তখন তো আমরা ইয়ানত বলতাম, বাইজুল বলতাম না, ইয়ানত আনতে গেছি। নজরুল ভাই 20 টাকা ইয়ানত দিতে। 20 টাকা ইয়ানত মানে তো অনেক বড় সুদি না, তখন বিশাল বড় সুদি। তারপরে কাছে আমি তোমার সাথে আমার কথা আছে, ওনার হোমিওপ্যাথিকে অনেক রোগী বসে আছে, তোমার সাথে কিছু কথা আছে, তো তুমি একটু পরে আসো, জরুরি কথা আছে। পরে আবার আসলাম, রোগীটিকে চলে যাওয়ার পরে আসলাম। যার পরে বললো যে এরকম আকাশ আসছিল, ও তাই সে অভিযোগ দেখেছে, ও নিজাম ভাই কাঞ্চন ভাইয়ের কাছে অভিযোগ করেছে আমিনুর এলাকার যত ছেলেবেলে আছে সব ছেলেবেলেগুলো নষ্ট করে ফেলেছে। মানে দেখেন তাদের অনুভূতিটা কি। এই যে ছাত্ররা সবাই কিনে বসি, সবাই যে সাধারণ সভায় আসে, সবাই শিবিরের প্রোগ্রামে আসে, এই জন্য ছাত্রলীগের সভাপতির মন্তব্য কি যে সব ছেলেপেলেগুলোকে সে নষ্ট করে ফেলে। দেখছেন অনুভূতিটা কি? এই জন্যই কিন্তু তারা মনে করেছিল যে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম দেবে কাজ শুরু করছে। এইভাবে যদি আর 20টা বছর চলে, বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের এমন কোন ঘর নাই, এমন কোন বিএনপি আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাই তার ঘরে ইসলামী ছাত্র শিবির থাকবে না, এটা তারা মনে করছিল। আপনাকে আমার কথার সাথে একমত? এই কারণে ইসলামী আন্দোলনের কথাটা কিন্তু চর্চা করছে। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার দিকে যাচ্ছি না, তাহলে আমি দুইটা কথা বলছি। প্রথমত কি বলছি, ইউনিটের যে কাজের মধ্যে প্রথমে কি বলছি, না প্রথমে বলছি হলো সপ্তাহে 4টা প্রোগ্রাম নিশ্চিত করা। মাসে 4টা প্রোগ্রাম নিশ্চিত করা 1 নম্বর কাজ। 2 নম্বর কি বলেছি? 2 নম্বর বলেছি প্রত্যেক মাসেই যেন আমার ইউনিট থেকে সহযোগী কর্মী সুদী শুভাকাঙ্ক্ষী যেন বৃদ্ধি পায়। ঠিক আছে? সেই বৃদ্ধি পাওয়ার জন্য তো আমাদের বসে থাকলে হবে না, আমাদের কিন্তু দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করার জন্যই কিন্তু আমরা যদি এক শ্রেণীর কিন্তু অনেকেই আছে যে নামাজ কালাম পড়লেই তো হবে নাকি, নামাজ কালাম পড়লাম, নিজে যা কিছু করলাম, তসবিহ তাহলিল করলাম, তাই তো আমার জন্য যথেষ্ট। এটা কি যথেষ্ট নাকি? আল্লাহ রাসূল কি নামাজ কালাম পড়তো না? আল্লাহ রাসূলের কি দরকার ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করার? কোন কারণে গেছে? হিজরত করার কারণ কি? দাওয়াতি কাজ না। হিজরত করার কারণ হলো যে শুধু আল্লাহ রাসূলের চিন্তা করতে বিশাল একটা মসজিদ করব, সেই মসজিদের ইমাম হব, সেই মসজিদের খতিব হব, শুধুমাত্র মসজিদ প্রতিষ্ঠা করব, সারা মক্কাতে মসজিদ প্রতিষ্ঠা করব, আমার আর কিছু করার দরকার নেই, ইসলাম প্রতিষ্ঠা করার দরকার, রাষ্ট্র নায়ক হওয়া দরকার নেই। তাহলে কি আল্লাহ রাসূলের সমস্যা হতো? কোনো সমস্যা হতো? সমস্যা কেন হয়েছে আমরা কিন্তু সবাই জানি। এই জন্য সব মিলে আমাদেরকে দাওয়াতি কাজ এবং দাওয়াতি কাজ করতে হবে। আপনার ইউনিটকে সমৃদ্ধশালী করার জন্য অবশ্যই দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। এখন তো আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করার জন্য অনেক পরিবেশ হয়েছে না। আমি যখন প্রথম জামাত ইসলামে যোগদান করলাম 2005 সালে, তখন পল্টনে আমরা গ্রুপ করে গেছি। তখন তো পরিবেশ ছিল, তখন তো মাদানী ছিল, তাই না? 2005 সালে তো আপনারা ক্ষমতায় ছিলেন নাকি? তো পল্টনে আমরা গ্রুপ করে বিভিন্ন দোকানে, বিভিন্ন অফিসে গ্রুপ করে আমরা যেতাম। ঠিক আছে? দেখেন 2005 সালের পর থেকে অল্প কয়েক বছর কিন্তু পরিবেশটা ছিল। আমি তো চিন্তা করতাম, যেহেতু পল্টনেই কাজ করতাম, আমি তো পল্টন থানার আমির ছিলাম, এই পল্টনেই চিন্তা করতাম যে 2005, 6, 7 সালে আমরা কিভাবে কাজ করেছি। আর এরপর থেকে কি এমন অবস্থা সৃষ্টি হয়েছিল,
পল্টনে তো আমার অবস্থা এমন ছিল যে সকালবেলায় এক ড্রেসে থাকতাম, দুপুরবেলা থাকতাম আর এক ড্রেসে, আর সন্ধ্যেবেলা থাকতাম কি আর এক ড্রেসে, যেন সকালবেলায় কে গেছে যেন বুঝতে না পারে। এভাবে হিকমত অবলম্বন করে চলতে হতো। এই ধরনের পরিবেশে ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে একটা পরিবেশ দিয়েছে, এই পরিবেশ আমাদের কাজে লাগানো দরকার নাই নাকি? জি, এই সময়ে আমাদের পরিবেশে কাজে লাগানো দরকার। এখন তো ভয় নাই। এই জন্য আপনি যে ইউনিটের আপনি দায়িত্বশীল, ওই ইউনিটের আপনি যে ইউনিটের দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি, ওই ইউনিটের সারাউন্ডিং এলাকা, সেই এলাকার প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার কি দায়িত্ব। বোঝাতে পারছি? আপনি যে ইউনিট দায়িত্ব পালন করেন, সেই ইউনিটে যদি আপনার 1000 লোক বাস করে, কথার কথা, বা 500 লোক বাস করে, এই 500 লোকের দায়িত্ব কাজ আপনার। এই 500 লোকের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কাজ আপনার। এই 500 লোকের কাছে যদি আমি আমার দায়িত্ব পৌঁছাইতে না পারি, তাহলে কালকে আমাদের বাজারে আল্লাহ কাছে কি জবাবদিহি করা লাগবে নাকি? এই জন্য আমাদের দাওয়াতি কাজ এবং প্রত্যেক দিনই আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমি তো সবসময় মনে করি যে সদকায়ে জারিয়া আমরা অনেক কিছু জানি। সদকায়ে জারিয়া ভালো একটা গাছ লাগালে যে গাছের ফল হয়, সেই ফল পাখিগুলি খায়, গাছের নিচে মানুষ বসে দোয়া করে, এটা একটা সদকায়ে জারিয়া জানি না? আরো সদকায়ে জারিয়া জানি, রাস্তার পাশে যদি একটু যাত্রীর সামনে তৈরি করে দেওয়া হয়, মানুষ বসে দোয়া করে। অনেক ধরনের সদকায়ে জারিয়া কিন্তু আমরা হাদিসে পাইছি, আছে না? আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এইটাই বাস্তব, এই সবগুলো সদকায়ে জারিয়া, কিন্তু এটার থেকে সব থেকে বড় সদকায়ে জারিয়া হলো দাওয়াতি কাজ। আপনাকে মানেন আমার কথার সাথে? সব থেকে বড় দাওয়াতি কাজ হলো, সব থেকে সদকায়ে জারিয়া হলো কি দাওয়াতি কাজ। তার কারণ হলো, আপনি দাওয়াত দিয়ে একজন ভাইকে আপনি দ্বীনের পথে আনলেন, একজন ভাইকে আপনি নামাজে তৈরি করলেন, একজন ভাই সে নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দিলেন, তাকে আপনাকে, আমি তো সবসময় একটা কথা বলি যে আপনাকে বাংলাদেশ জামাতে ইসলামীর দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা বলবেন আবার এটা কি বলেন? আমাদের যখন এই যে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়ে গেছে, নাম থাকবে না, এটা থাকবে না, সেটা অনেক কথা, অনেক প্রশ্ন, যে ভাই এখন তাহলে আমাদের কি হবে? কি সেই সিচুয়েশন হয়ে গেছে না? জামাত ইসলামের নামই নাই, আমাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে, জামাত ইসলাম নাম যদি না থাকে আমরা এখন কি করবো? আমি বলতে হবে, ভাই আমরা তো জামাত ইসলাম করি না, আমরা কি করি? আমরা ইসলামী আন্দোলন করি। জামাত ইসলামের নাম যদি জামাত ইসলামী না দেয়, এই ইসলামী আন্দোলন আমরা যদি জামাত ইসলামী করি, এটার নাম যদি জামাত ইসলামী না দিয়ে অন্য একটা নাম দিয়ে হয়, সমস্যা কিসের সমস্যা? জামাত ইসলাম এর আগে কয়েকবার বাতিল করছে না? কি হয়েছে আমাদের? হতাশা, কোন খারাপ, কি হয়েছে ভাই? জামাত ইসলামের নাম নাই, আমাদের নিবন্ধন নাই, এ নেই, তা নাই, প্রতীক নাই, আমরা শেষ হয়ে গেছি। কত হতাশা! এটা না। এই জন্য মেন হলো আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, লোক তৈরি করতে হবে। লোক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার ইউনিট সমৃদ্ধ হবে, ওয়ার্ড সমৃদ্ধ হবে, থানা সমৃদ্ধ হবে, কি মহানগরী সমৃদ্ধ হবে। আমি একজন ভাইকে যদি প্রথমে আমি নামাজের দাওয়াত দিই, সে দেখবেন কি, যে ব্যক্তি নামাজ পড়া শুরু করবে, সে কিন্তু আস্তে আস্তে সমস্ত কি খারাপ কাজ থেকে বিরত। বিন্নাস সালাতা ওয়া তানহাউনা আনিল ফাহশাই, নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই জন্য আমরা প্রথমে তাদেরকে নামাজের দাওয়াত দেব। সামনে রমজান মাস আসছে, খুব আগত না? রমজান মাসে আমাদের বিশেষ টার্গেট নেওয়া দরকার, যে এর মধ্যে কে নামাজ পড়ে না সবাইকে নামাজ বানাইতে হবে। আপনার পাশের অফিস, পাশের দোকান, পাশের বাসা, সে নামাজ পড়ে না, এর আগে আমি বলতে পারতাম না, এই 16 বছরের পরিবেশ ছিল না, এখন বলতে পারেন না? এখন বলা যাবে না নাকি? এখন বলতে যান, দেখেন অনেকেই হয়তো আপনি সংগঠন করেন, সে জানে না, সে সংগঠন করে, আপনি জানেন না, আছে না? আপনি এখন ওপেন চলে যান, দেখবেন ভাই বলে, আমি তো আপনাকে সন্দেহ করতাম এতদিন, কিন্তু বেলাদিনতে বলবো কি বলবো না, আমি আসলে দ্বিধাই ছিলাম যে আমি আসলে কি বলবো কি বলবো না। আমি কিন্তু আমরা টার্গেট নিচ্ছি যে আপনি আসলে ঠিকই জামাতের লোক, আপনার কথা ভাবটা চলাফেরার যে, কিন্তু আমি এতদিন বলতে পরিবেশ পাই নাই, কিন্তু
মনে মনে দেখি যে মনে মনে চিন্তা করছে আপনি আসলে কি এরকম আছে না? আছে। এই জন্য আমরা এখন আর আন্ডারগ্রাউন্ডে থাকার সময় আছে নাকি? সময় নাই। আমরা আমাদের পাশের প্রতিবেশী, পাশের বাসা, পাশের অফিস, পাশের ফ্যাক্টরি, পাশের দোকান সব সময় যদি আমরা এখন দাওয়াতি কাজ করতে পারি, তাহলে দেখবে কি আমাদের যে লোক তৈরি হয়ে আছে সেই লোক যদি আমরা যে লোকগুলো আমাদের আছে সেই লোকগুলো যদি আমরা বসতে পারি, দেখবেন কিন্তু আপনার একটা ইউনিট 6 মাসের মধ্যে কি 3টে ইউনিট হয়ে গেছে। ঠিক আছে না? যে কথা বলছিলাম এই কথা প্রসঙ্গে আসছে যে আপনি যদি আপনার ইউনিটে প্রোডাকশন বানাইতে পারেন, প্রোডাকশন সেন্টার তৈরি করতে পারেন। প্রোডাকশন সেন্টার মানে কি? আপনার সহযোগী বৃদ্ধি করা, আপনার কর্মী বৃদ্ধি করা, আপনার যোগ্য প্রার্থী বৃদ্ধি করা, আপনার সব মিলে যদি আমরা ইউনিটে জনশক্তি বৃদ্ধি করতে পারি, তাহলে 6 মাস পরে আপনার ইউনিটে যদি এখন 5 জন কর্মী আছে, যদি এই 6 মাসে যদি আরো 4-5 জন কর্মী তৈরি করতে পারেন, তাহলে 6 মাস পরে কি আপনি এই ইউনিটটাকে ভেঙে আরেকটা ইউনিট করতে পারবেন না? নাকি? ইউনিট তৈরি করে তো মহানগরী আমির নাকি? আমিরে জামাত নাকি? আমাদের রিপোর্টে দেখেন না যে এই মাসে বৃদ্ধি হয়েছে, ইউনিট বৃদ্ধি হয়েছে এতগুলা। ইউনিট কোথা থেকে বৃদ্ধি হয়? ইউনিট বৃদ্ধি করেন কিন্তু ইউনিট সভাপতি না, ইউনিট সেক্রেটারি না, ইউনিটের দায়িত্বশীলরা কিন্তু ইউনিট তৈরি করে। কাজেই আমরা যদি ইউনিটের প্রোডাকশন সেন্টার ঠিক রাখতে পারি, ইউনিটকে যদি আমরা ফ্যাক্টরি চালু রাখতে পারি, ইউনিট ফ্যাক্টরি, তাহলে এখানে যদি কর্মী বৃদ্ধি হয়, সহযোগী বৃদ্ধি হয়, এভাবে যদি আমরা চালু রাখতে পারি, তাহলে দেখবেন কি আপনার একটা ইউনিট থেকে 1 বছরে 4টা ইউনিট করা সম্ভব না? সম্ভব। এখন একটা কথা আসে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখি যে 2022 সালে আমার ইউনিটে কর্মী ছিল 4 জন বা 3 জন। 23 সালে হয়েছে কয়জন? 3 জন বা 4 জন হয়েছে, বরং একজন নাই, একজন অসুস্থ, একজন চলে গেছে, কোনোরকম আসে না। আমি বোঝাতে পারছি কিনা? 22 সালে যা ছিল 3 জন বা 4 জন, 23 সালে আসে 3 জন 4 জন, যেখানে যাওয়া আসা মাঝে। আজকে 25 সালে আসে 4 জন হয়। আমি ইউনিট সভাপতি হিসেবে আমি সংগঠনকে কি উপহার দিলাম? আমাদের তো এখানে সমস্যা নাই নাকি? জি, ইউনিটে কর্মী খুঁজে পাওয়া যায়, যারা আছে রিপোর্টে আসে না, যারা আসে প্রোগ্রামে আসে না, বাইতুল মাল দেয় না। ঠিক আছে না? নাকি? এই ধরনের অবস্থা কিন্তু হয়। আলহামদুলিল্লাহ পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে কিন্তু এখন এসে পরিচয় দেয়, ভাই আমি তো এতদিন যা ছিলাম বাকি তুমি যা দিচ্ছি, এখন কিন্তু আমি একটু আগাতেছে, আমার একটু আগাই দেয় আছে না? আর এই পরিস্থিতিতে আপনার ইউনিটে যদি এইগুলো কোথা থেকে হবে? এই যে প্রোডাকশন যা যোগদান হবে কোথায়? ইউনিটে না? ইউনিটে। এই জন্য ইউনিটকে শক্তিশালী যদি আমরা করতে পারি, তাহলে সংগঠন শক্তিশালী হবে। সংগঠন 48 সালা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। ঠিক আছে? দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সংগঠন আগাচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যদি ইউনিট থেকে যদি আমরা লোক বাড়াইতে না পারি, তাহলে কিন্তু সংগঠনের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এই বিষয়টিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর হলো ইউনিটের আরেকটা কাজ। তাহলে আমি কয়টা কাজ বলেছি? পরে বলছি ভাই, 2টা বলেছি। 3 নম্বর কাজ হলো যে ইউনিটে যত কর্মী আছে, সহযোগী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, সাধারণ লোক আছে, যারা আমাদেরকে ভালোবাসে বাসে না, কিছু বিএনপির লোক আছে দেখবেন যে তারা দোদুল্যমান। ঠিক আছে? একটা অংশ আমাদের খুব কি ভালো সাপোর্ট করে, আবার সারা জীবন বিএনপি করছে বলে আবার ওদের সাথেও একটু বসে চানা থাকে, আছে না? আছে। তো এই জাতীয় ভাসমান লোক যারা আছে তাদের কাছে কিন্তু আমাদের দাওয়াতি কাজ করতে হবে, মাঝে মাঝে টাকা পয়সা নিতে হবে। 3 নম্বর কাজ কি বলেছি? সকল কর্মী, সকল সহযোগী, সকল শুভাকাঙ্ক্ষী এবং সকল জনশক্তির কাছে প্রত্যেক মাসে 100 বার বাইতুল মাল আদায় করতে হবে। বুঝছেন কিনা? কয়টা কাজ বললাম? 3টা কাজ হলো। বেশি কাজ দেবো না, এই কাজ করলে হবে। ঠিক আছে?
এখন এই বাইতুল মাল আদায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, আমরাও তো একসময় ইউনিটে দায়িত্ব পালন করছি, তাই না? এই জন্য ওই জায়গাটা কি সমস্যাগুলো হয় আসলে আমরা তো প্র্যাকটিক্যালি দেখছি, বা এখনো তো ইউনিট সভাপতি যে সমস্যাগুলো হয়। একটা ইউনিটে বাইতুল মাল ধার্য মনে করেন কি 5,000 টাকা, ওয়ার্ডের পক্ষ থেকে বা থানার পক্ষ থেকে, ওয়ার্ডের পক্ষ থেকে ওই ইউনিটে বাইতুল মাল ধার্য করা হয়েছে কত? 5,000 টাকা। আসলেও 5,000 টাকা না, আজ থেকে বেশি আসা সম্ভব, কিন্তু আসে না কেন? আসে না হলো ওই ইউনিটে যতজন কর্মী আছে সকল কর্মীর কাছ থেকে প্রত্যেক মাসে 100% বাইতুল মাল আদায় হয় না। আপনার কি একমত? ওই ইউনিটে যত সহযোগী আছে, যত সুদী শুভাকাঙ্ক্ষী আছে, সবার কাছ থেকে বাইতুল মাল প্রত্যেক মাসে শতভাগ আদায় হয় না। কি হয়? 5 জন কর্মী আছে, ওই যে কর্মী বৈঠকে তো সবাই আসে না, 2 জনের সাথে দেখা হয়েছে, ওই 2 জন। আমার উপর যে দায়িত্ব আছে, আমি সভাপতি সেক্রেটারি বাইতুল মাল সম্পাদক হিসেবে যে আমার উপর দায়িত্ব আসছে, যে ইউনিট বৈঠকে তো বাইরে আনতে পারে না টাকা, এবং যদি আমরা সিস্টেম করে ফেলতে পারি যে ইউনিট বৈঠকে, কর্মী বৈঠকে কি সবাই বাইতুল মালটা কর্মী বৈঠকে সবাই নিয়ে আসবে, তাহলে কি সুবিধা হয় না? 1 টাকা লাগাই গেল। এরপর দেখা যাচ্ছে কিন্তু 1 মাসের মধ্যে আমারও খবর নাই, আমিও যাচ্ছি না, কোনো কর্মী সুদী শুভাকাঙ্ক্ষী যার সাথে দেখায় মাঝখানে আড়ার পথে চলার পথে, ভাই বাইতুল মালটা দিয়ে ভাই এখন তো আসেন, আমাদের টাকা নাই, ঠিক আছে এই যে তার কাছ থেকে একটু তামবি করে তার কাছ থেকে টাকা পয়সাগুলো আদায় করে নেওয়া, এক্ষেত্রে কিন্তু আদায় করে। কিন্তু দেখা গেছে কি যে সকল কর্মীদের যদি বাইতুল মাল ধার্য থাকে, আপনার জন্য যদি লোন খাতা থাকে, আপনাদের ইউনিটের কি আপনার রেজিস্ট্রেশন খাতা আছে না? বাইতুল মালের রেজিস্ট্রেশন খাতা আছে না? কার কার আছে জানান তো? ইউনিটে বাইতুল মালের খাতা আছে, দেখেন সমস্যা কোথায় দেখছেন? বাইতুল মাল কেন আসে না? বাইতুল মাল কেন আসে না? কি বুঝছেন? বাইতুল মাল আসে না। আমি যখন নতুন থানা আমির হলাম 2017 সালে, আমাদের নায়েব আমির ছিল মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ভাই, ছিলেন সবাই? মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ভাই আমাদের পর্যটনের জন্য জোট পরিচালক। তো তখন বাইতুল মাল ধার্য ছিল হলো 75,000 টাকা। পল্টন থানায় বাইতুল মাল ধার্য ছিল 75,000 টাকা। আমি নতুন আমির হওয়ার পরে বা ধার্য করলো আছে 90,000 টাকা। বুঝেন কিন্তু কথাটা, এটা আপনাদের জন্য শিক্ষা। কি হচ্ছে বুঝছেন? তো আমি ভূঁইয়া ভাইকে বললাম, ভূঁইয়া ভাই আমি ছোট মানুষ, নতুন মানুষ, কেবল দায়িত্ব দিলেন, আমার বাইতুল মাল 75,000 টাকা থেকে 90,000 করলেন, এটা তো আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। বাইতুল মাল একটু কমাই দিন, আমি রাজের অন্তপক্ষে তাই রাখা যায় কিনা। আমি ওনাকে সুপারিশ করছি, বুঝছেন? সুপারিশ করতে যে করছি বিপদে। আচ্ছা ঠিক আছে, তোমার বাইতুল মাল কমাই দেবো, তুমি কালকে কাজ করো। তোমার মোট রোপণ কত? সকল রোপণ কর্মী সুদী শুভাকাঙ্ক্ষী যারা আছে, ঠিক আছে, সবার বাইতুল মাল ধার্য কত? সমস্ত ইউনিট থেকে তুমি প্রয়োজনে 1 সপ্তাহ 10 দিন সময় নাও, তোমার তো কালকে পারবা না, 1 সপ্তাহ 10 দিন সময় নাও। সময় নেওয়ার পরে তোমার যত রোপণ আছে, যত কর্মী আছে, সুদী শুভাকাঙ্ক্ষী আছে, সহযোগী আছে, ইউনিট থেকে শুরু করে সবার একটা চার্ট তৈরি করে রাখো যে এই ইউনিটে এতজন সহযোগী, এতজন করবে, তার বাইতুল মাল ধার্য এত টাকা। তুমি আমার কাছে এই জিনিসটা নিয়ে আসো, তোমার বাইতুল মাল আমি পারলে আরো কমাই দেবো। ঘটনা বুঝছেন কেন আপনারা? কি ভাই, আমি তো চিন্তা করছি কিন্তু আমার ঠিক আছে, তো আগে তো ভালো ছিল, এখন তো বললাম আমার বিপদে। তার মানে এটি কিন্তু আসলে বাস্তব। আমাদের ইউনিট ভিত্তিক কর্মীদের, সহযোগীদের, সুদী শুভাকাঙ্ক্ষীদের বাইতুল মাল ধার্য থাকে না। আপনার কি একমত আমার কথার সাথে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থাকে না। অনেকের আছে, একেবারে নেগেটিভ বলা যাবে না, অনেকেরই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইউনিটে বাইতুল মাল ধার্য থাকে না। এই যে একটা খাতা আছে কিনা জিজ্ঞেস করলাম, অল্প কয়েকজন ভাইয়ের খাতা আছে। আপনাকে এই বাইতুল মালের জায়গাটা সমৃদ্ধ করার জন্য সংগঠনের আর একটা হৃদপিণ্ড হাট কিন্তু কি আপনি যে বাইতুল মালে টাকা পয়সা না দেন, কি
কিভাবে সংগঠন চলবে? সংগঠন চলবে? এই সংগঠনটাকে পঙ্গু করার জন্য আওয়ামী লীগ কি করছে? টাকা পয়সা দিয়ে যেন সংগঠন না চলতে পারে। সংগঠন টাকা পয়সা ছাড়া কি কোনো সংগঠন চলে? চলে না। এই জন্য তাদের প্ল্যান ছিল কি? তাদের প্ল্যান ছিল ইসলামী ব্যাংক বন্ধ করে দিলে এই জামাত ইসলামী পঙ্গু হয়ে যাবে, টাকা পয়সা থাকবে না। বন্ধ হয়ে গেলে ইসলামী ব্যাংক, হাসপাতাল, ফাউন্ডেশন সহ এই জাতীয় জামাতের যত রিলেটেড প্রতিষ্ঠান আছে বা জামাতের লোকজনের জনগণের যে প্রতিষ্ঠানগুলো আছে, নেতৃবৃন্দের যে জনশক্তি মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে জামাতের কি, জামাত ইসলাম শেষ হয়ে যাবে। তারা মনে করছিল না? মনে করছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা নিজেরা বাজার না করে, নিজেরা নিজেদের প্রয়োজনটুকু, সর্বোচ্চ প্রয়োজনটুকু না মিটাই কিন্তু সংগঠনকে টাকা দেয়, ঠিক না? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, যারা দিনমজুর, প্রতিদিনের ইনকাম করে যারা বাজার করে যারা সংসার চালায়, এই সমস্ত ব্যক্তিরা প্রত্যেকদিন ইনকাম করার পরে একটি টাকা সংগঠনে রেখে দেয়। যে সংগঠনের এই সমস্ত জনশক্তিরা নিজেরা বাজার করতে যে অভাবন্বিত করে, বাজার করতে যে মাছ কিনতে পারে না, মাংস নিতে পারে না, 1 মাসে মাংস নিতে পারে না, 2 মাস 3 মাস বাচ্চাদেরকে গোশ খাওয়ায় না, আছে না? যে সংগঠনের জনশক্তিরা নিজেদের সর্বোচ্চ মৌলিক অধিকার প্রয়োজনটুকু না মিটাই তারা মনে করে যে এই সংগঠন হলো আমার জীবনের একটা পাঠ, এই সংগঠনকে টাকা দেওয়াটা প্রয়োজন মনে করে, সেই সংগঠনকে স্তব্ধ করতে কেউ পারবে? সম্ভব না। আমরা তো এই সংগঠনকে আমাদের হাট মনে করি, শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ মনে করি, কি ঠিক না? আমাদের অনেক প্রয়োজন মেটাতে পারি না আমরা। এখানে অনেকেই আছেন, সারা বাংলাদেশে অনেকেই আছে যে আগে সংগঠনের টাকা দেবো, তারপরে কি আমার ব্যক্তিগত কাজটা করবো, আছে না? এই সংগঠনকে কে প্রতিরোধ করবে? এক আল্লাহ ছাড়া কেউ পারবে? দুনিয়ার কোন শক্তি এই সংগঠনকে জমা রাখতে পারবে না। এই জন্য আমাদের আরেকটা যে কাজটা, সেটা হলো যে বাইতুল মালের খাতটাকে সমৃদ্ধ করতে হবে। আমি যেটা বলতেছিলাম, এই ধার্য ঠিক থাকে না। এক পাশে আপনার বাইতুল মালের গোটা ইউনিটে 5,000 টাকা, সকল কর্মী, সহযোগী, সুদী শুভাকাঙ্ক্ষী সবাই 100% যদি আপনি মাসের শুরুতে লেখেন, আপনাকে একটা চার্ট করতে হবে। আপনাকে একটা চার্ট করতে হবে যে কর্মী তালিকা নাম লিখবেন, নাম লিখে নামের পরে লিখবেন যে ধার্য, নামের পরে কি লিখবেন? ধার্য। মনে করেন কি এখানে আপনার 5 জন কর্মী আছে, 5 জন কর্মী নাম লিখলেন, পাশে লিখবেন কি ধার্য, এরপরে লিখবেন কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপ টু কি ডিসেম্বর। লেখার পরে প্রত্যেক মাসেই ওই জনশক্তি, ওই সুদী শুভাকাঙ্ক্ষী, ওই দায়িত্বশীল, ওই রোপণ যে তার ধার্যের কত টাকা মাসের শুরুতে ধার্য করে দেবেন। সে যে মাসে যে টাকা দেবে জানুয়ারি দিলে তার পাশাপাশি টাকাটা লিখবেন। তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কে টাকা দিল, কে দিল না। এক্ষেত্রে আমাদের গ্যাপ হয় না? আমরা এটা করি। এই কাজটা যে ইউনিট করবেন সেই ইউনিটের বাইতুল মাল 5,000 টাকা না, 5,000 টাকা পরিশোধ করার পরে, সেই ইউনিটের বাইতুল মাল 5,000 টাকা পরিশোধ করার পরে বছর শেষে দেখবেন কিন্তু ওই ইউনিটের বাইতুল মাল 10,000 টাকা হয়ে গেছে। হবে না? বছরের শুরুতে ছিল 5,000, 5,000 তো আপনাকে অর্থসভাপতি কি এমনি দিয়েছে নাকি? আপনাদের হিসাব করে দিতে যে সুদী শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কর্মী সবাদের ধার্য করা হয়, তাহলে কি 5,000 টাকা আসবে? সম্ভব। কিন্তু যদি আপনি আমি না তুলি তাহলে 5,000 কেন, 2,000 উঠবে না। ওই সামনে মাথায় যা পাই, ঠিক আছে, মাসে যখন রিপোর্ট তৈরি হয়, যখন অর্পেটে হয়, তখন বলছে ভাই আপনি 5,000 টাকা দিলেন না কেন? তখন কিন্তু আর আমরা বিভিন্ন কথা বলি, বিভিন্ন অজুহাত দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেকে আমরা মনে করি ওই সময় যে আসলে আমার দুর্বলতা। আজকে যে আমি 5,000 টাকা বাতিল দিতে পারলাম না, আপনি ইউনিট সভাপতি, সেক্রেটারি, বাতিল সম্পাদক হিসেবে সবার কাছে আমি কতটুকু চেষ্টা করছি বাতিল তোলার জন্য, তখন কিন্তু আমার বিবেকে কি
সারা জাগে যে ঠিক আছে আমি সামনের মাস থেকে তোলার চেষ্টা করবো, কিন্তু এইভাবে যদি প্রত্যেক মাসে যদি আমার দুর্বলতা থাকে তাহলে তো বাইতুল মাল উঠবে না। এই জায়গাটা আমাদের কিন্তু পরিশুদ্ধ করতে হবে। কিন্তু যদি আমরা এটাকে ওভারলুক করতে পারি যে বছরের শুরুতে যে বাইতুল মাল 5,000 টাকা থাকবে, বছর শেষে কি করে বৃদ্ধি হবে, প্রত্যেক মাসে করে বৃদ্ধি হবে, সহযোগী সুদী সুবাং বৃদ্ধি হবে না। বছর শেষে দেখবেন কি আমার বাইতুল মাল 5,000 থেকে 10,000 হয়ে গেছে, কি ঠিক না? যে ইউনিট এভাবে কাজ করবেন তার ইউনিট কি, তার সেই ইউনিটে বাইতুল মাল 5,000 টাকা থেকে 10,000 হবে। আর যে ইউনিট এভাবে প্ল্যান পরিকল্পনা কাজ হবে না, সেখানে বাইতুল মাল 5,000 থেকে 2,000 আসবে। এটা তো খুবই স্বাভাবিক। ভাই কথা সত্যি করে বললাম নাকি? সত্য হয়ে গেল? আসলে কিন্তু আমি বাস্তব কথাটা বললাম, মনের কথা বলে ফেলছি, কি ঠিক না? এইভাবে যদি আমরা ইউনিটের বাইতুল মাল যদি আমরা এভাবে প্রত্যেকের কাছ থেকে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে যে ধার্য করা টাকা দেওয়া আছে 5,000, 3,000, 10,000, 7,000 যেটা ধার্য দেওয়া আছে, সেটা কিন্তু আমরা কি আপনার 5,000 টাকা বাইতুল মাল যদি ওয়ার্ড ধার্য করে, আপনাকে তো 5,000 দিলে হবে না, হবে আপনাকে তো অন্তপক্ষে 10,000 টাকা তুলতে হবে। 10,000 না দিলে আপনি সেই ইউনিট চালাবেন কিভাবে? আপনি 10,000 টাকা তোলার পরে 5,000 জমা দেবেন কোথায়? ওয়ার্ডে। বাকি 5,000 রাখবেন আপনার গরিব বৈঠক আছে, আপনার সাধারণ সভা আছে, আপনার তার বেশি বৈঠক আছে, আপনার সভ্যের জায়গা আছে না? এরপর কিছু বই কিনতে হবে, এটা আমরা কিনতে হবে, অনেক খরচ আছে না? কাজেই 5,000 টাকা ইউনিটে বাইতুল মাল ধার্য করে থাকে, অবশ্যই সেই ইউনিটে বাইতুল মাল 10,000 টাকা তোলার জন্য কি ভাই অনুমোদন আছে, হ্যাঁ তাহলে আপনার ইউনিটটা হবে আদর্শ ইউনিট। আমি কয়টা কাজ করেছি তাহলে ইউনিটের কি কাজ করেছি? প্রথম কি বলছিলাম? প্রত্যেক মাসে 4টি প্রোগ্রাম, প্রত্যেক মাসে 4টি প্রোগ্রাম। ভাই আপনি কত কাজ আছেন বলেন? না ওটা না, এক কথা হলো ইউনিটের যে কাজ হলো মাসের শুরুতে পরিবেশটা আমি একটা পার্ট হয়ে যাবে। পরিবেশটা হলো সপ্তাহে একটা কাজ। আমি বলেছি হলো মাসে 4টা প্রোগ্রাম নিশ্চিত করতে হবে এবং মাসে মাসে একটা দাওয়াতি গ্রুপ বের করতে হবে। হ্যাঁ প্রত্যেক মাসে 4টি প্রোগ্রাম, প্রতি মাসে 4টা করে দিনের প্রোগ্রাম করতে হবে। দাওয়াতি কাজ করতে এবং কর্মী সভাপতি সেক্রেটারি তৈরি করা দাওয়াতি কাজ করতে। তারপর 3 নম্বর হচ্ছে সকল সহযোগী কর্মী সুদীর কাছ থেকে বাইতুল মাল সংগ্রহ করা এবং প্রত্যেকের হ্যাঁ ওই যে আপনার মোটামুটি আমি নজরে বলি, মনে রাখবেন প্রথম কাজ কি বলেছি? প্রত্যেক মাসে 4টি প্রোগ্রাম, প্রত্যেক মাসে 4টি প্রোগ্রাম, প্রত্যেক সপ্তাহে করে প্রোগ্রাম নিশ্চিত করতে হবে এবং এর মধ্যে অবশ্যই কমপক্ষে একটা দাওয়াতি গ্রুপ বের করতে হবে। এর 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো প্রত্যেক মাসেই সহযোগী কর্মী সুদী শুভাকাঙ্ক্ষী রোপণ প্রার্থী যা যা আছে অর্থাৎ প্রোডাকশন সব কিছু বৃদ্ধি করতে হবে এক কথায়। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি বলেছি? ইউনিটের সভাপতি, ঠিক আছে, সকল জনশক্তির কাছ থেকে সুদী শুভাকাঙ্ক্ষী কর্মী নতুন নতুন লোকজন যারা আছেন, ঠিক আছে, নতুন লোকের কাছে যান। আপনি সংগঠনের নামে যদি টাকা না চাইতে পারেন, কি হয়েছে বুঝছেন? সংগঠনের নামে টাকা চাইতে পারছেন না, কিছু নতুন লোক বলতে পারতেছেন না, সামনে এইগুলো শেষ করে দেন। আপনি যে বলেন ভাই আপনি আমাদেরকে অ্যাকসেপ্ট করেন না, তাফসীর কিনে দেন, পারবেন না? আছে না, দেওয়ার লোক আছে না? আমরা তো এইভাবে অনেক কালেকশন করছি। যে সংগঠনের টাকা সরাসরি চাওয়া যাচ্ছে না, সে কোন মানসিকতা বুঝতে পারতেছে না, কিন্তু জানে সে ভালো মানুষ, যাবো কি যাবো না। আর 2 মাস ধরে চিন্তা করছে যাবো কি যাবো না, বলবো কি বলবো না, বললে কি বলবে না, সরাসরি জনগণের কথা বলে কি মনে করে না করে, অনেক লোক আছে না এমন। সেই সমস্ত ব্যক্তি বলেন যান ভাই আপনি আমাদেরকে অ্যাকসেপ্ট করেন না, তাফসীর কিনে দেন, আমাকে হাদিস কিনে দেন, কি দিবে না? আপনি এইগুলো ডক্টর কোরআন হাদিস দরকার, জনশক্তি ঠিকঠাক আপনার কোরআন হাদিস দরকার লাগবে না। একজনকে বলো বাবা ইসলামের একটু বই কিনে দেন, এইগুলো যদি আপনার হয়ে যায় তাহলে আপনার টাকা বেশি লাগে না, তো তোমার মতো কয় টাকা লাগে, ঠিক না? তাহলে কি বলছি যে টাকা পয়সা সমৃদ্ধ হতে হবে, ইউনিটে টাকা পয়সা
ঠিকমতো আদায় করতে সবার কাছ থেকে কিন্তু রেজিস্ট্রার খাতা মেনটেন করতে হবে। 5 জন কর্মী ধার্য কত ডিসেম্বর মতো কত দিচ্ছে সব লেখা থাকবে। আপনার সুদী আছে 10 জন, এই 10 জন সুদীর কাছে ধার্য কত, জানুয়ারি কত দিচ্ছে, ফেব্রুয়ারি কত দিচ্ছে, ডিসেম্বর মতো কত দিচ্ছে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আমি চেষ্টা করবো যে আগামী প্রোগ্রামে আপনাদেরকে ফরম্যাটটা দেওয়া। কি হচ্ছে বুঝতে পারছেন? এই ফরম্যাটটা আপনাদেরকে দেওয়ার জন্য ওইদিন ভাই আপনি একটু মনে করবেন, ঠিক আছে? আমরা সুন্দর একটা ফরম্যাট করেছিলাম, যখন ফটো থানা দিয়েছিলাম, আমরা সাবজেক্টগুলো দিয়েছিলাম। এটা আমার মহানগরে আমি দেখানোর পরে মহানগরে আমি বলছি সুন্দর সিস্টেমটা চালু করেছি। তো ওইটা আবার উনি চাইছিল যে ওটা মহানগরীতে দেওয়ার জন্য, অনেককে দেওয়া হয়েছে, হয়তো অনেকের কাছে পৌঁছান। এখন তো অনেক নতুন দায়িত্ব তৈরি হয়েছে, পুরাতন যারা আছেন মহানগর বেশি দিনে জানি না। তো আমরা আগামী প্রোগ্রামে আমাদের এই পেশাজীবী ড্রোন ক্রু অন্তর্পক্ষে আমরা সবার কাছে এই ফরম্যাটটা আমরা দিতে চাই। তাহলে আপনাদের সুবিধা হবে নাকি? ফরম্যাটটা দিয়ে দেবো, প্রয়োজনে আমরা অনলাইনে প্রিন্ট করে নিয়ে নেব। আমরা ওখানে একটা বই ছাপাইছিলাম, সংক্ষেপে একটা বই মতো তৈরি করেছিলাম। এখানে 1 পৃষ্ঠা কর্মী, 1 পৃষ্ঠা সহযোগী, 1 পৃষ্ঠা সহযোগী, ঠিক আছে, 1 পৃষ্ঠা কিছু ভিআইপি লোকজন দিয়েছিল, সব জানতে পারছিল। এবং কে কোন মাসে দিচ্ছে কি দিচ্ছে না, ওই রিপোর্টের সাথে প্রত্যেক মাসে ইউনিট বৈঠকে বৈঠকা না, ইউনিট সভাপতিদের রিপোর্ট পেশা না, ওখানে আমি বাধ্যতামূলক পেশা সবাই এটা নিয়ে আসবেন। মানে আসলে ওই জিনিসটা নিয়ে আসবেন তো কেউ বলতে পারবে না। আমি যখন ওইটা দেখি রিপোর্ট দেখা না, ওইটা দেখি আগে সে কর্মীদের কাছে সবার কাছে গেছে কিনা, সবার কাছে টাকা নিয়েছে কিনা, এইটা নিশ্চিত করলে কিন্তু বাড়িতে 5,000 না আপনার বেশি আসবে। কি হয়েছে বুঝছেন? তো যে রাজ্যে গল্প বলছিলাম একটু দেখে আসি। তো ভূয়া ভাই যখন এই কথাটা বললো তখন আমি বলছি যে এই লাইনে তো যাওয়া যাবে না, মহাবিপদে পড়ছি। এইভাবে যদি উনি যে প্রেসক্রিপশন দিছে আর এইভাবে সকল জনশক্তি কর্মী সুদী শুভাকাঙ্ক্ষী যদি 100% ধার্য করা হয়, 90,000 না, এখানে তো 4 লাখ টাকা উঠবে। কি হচ্ছে বুঝছেন? পরে আমি সর্বশেষ তারা আমার কাছে মনে হয় 3 লাখ 3.5 লাখ ধার্য ছিল, 3.5 লক্ষ টাকা মহানগরের পক্ষে ধার্য ছিল। এখন হলো সম্ভবত এখন তখন আমি থাকতে পারছি না, ভাগ হলো দুজনা ভাগ করে কিন্তু বাজে লক্ষ হয় নাই। 3.5 লাখ টাকা ছিল, 7 লাখ টাকা করছে, আবার আরেকটা নাই করছিল কত 2 লাখ 2.5 লাখ। এখন সম্ভবত পল্টন থানায় বাধ্যবাধকতা ধার্য মহানগরের পক্ষ থেকে সম্ভবত 6 লাখ। বুঝতে পারছেন? একটি থানা 6 লাখ টাকা দেয়, কোনো সমস্যা না। আমার বাকি মাল আসে অনেক টাকা, ওখানে প্রত্যেক মাসেই বাকি মাল আসে 10 লাখ টাকার উপরে মাল আসে। কি বুঝছেন? এটা কখন সম্ভব? সম্ভব তখন যদি আমরা সকল জনশক্তি কর্মী কাছ থেকে 100 বার বাধ্যবাধকতা আদায় করতে পারি, তাহলে কিন্তু সম্ভব। তাহলে আমি 3টে কাজের কথা বলছিলাম। সর্বশেষ কাজ, ইউনিটের সর্বশেষ কাজের কথা বলে আমি শিখাতে পারি আপনাদের। সর্বশেষ কাজ হলো আপনি যে মাসে রিপোর্ট, আপনি যে মাসে প্রথমে কি কাজ করলেন, 4টা প্রোগ্রাম, একটা গ্রুপ দাওয়াতি কাজ করলেন, তাই না? 2 নম্বর কি কাজ করেছেন? যে বৃদ্ধি করলেন, বৃদ্ধি করলেন। 3 নম্বর কি করছেন? আদায় করলেন। এখানে শেষ, হিসেবটা রাখা লাগবে নাকি? কোনো হিসেবের প্রয়োজন নাই আছে। এই জন্য সর্বশেষ কাজ হলো কি, রিপোর্ট তৈরি করা, রিপোর্ট পেশ না, রিপোর্ট তৈরি করা। বুঝতে পারছি? সর্বশেষ কাজ কি? রিপোর্ট তৈরি করা। আপনি রিপোর্ট কি তৈরি করবেন? আপনি যে প্রোগ্রামাদিগুলো করছেন শুরুতে, প্রথম কাজ ছিল প্রোগ্রামাদিগুলো করা। কোন প্রোগ্রামে কতজন উপস্থিত ছিল, কর্মীটা কত 1, উপস্থিত কত 5, সাধারণ সভা কত 1, উপস্থিত কত 15, তার বেশ বইটা কত 1, উপস্থিত 20, সভাপতি করছেন 1, উপস্থিত 35, আছে না? সুদী সমাবেশ করছেন 1, উপস্থিত 27। কি ঠিক আছে না? এই যে প্রোগ্রামাদিগুলো করলেন, এগুলো লেখা দরকার আছে না নাকি? আপনি সারা মাস কাজ করলেন, রিপোর্টে কিছু নাই, লাভ হবে? এরপর হলো আপনি যে ইয়ে করলেন, বৃদ্ধিগুলো করলেন, এই মাসে কতজন সহযোগী বৃদ্ধি করছেন, রিপোর্ট দেওয়ার দরকার আছে না? কতজন সহযোগী বৃদ্ধি করলেন, কতজন কর্মী বৃদ্ধি করলেন, কতজন আপনার নতুন প্রার্থী বৃদ্ধি করলেন, কতজন সুদী শুভাকাঙ্ক্ষী বৃদ্ধি করলেন, এই রিপোর্টগুলো যদি আমরা না দিই তাহলে তো কেন্দ্রের রিপোর্ট তো কি, কেন্দ্রের কাছে রিপোর্ট যাবে না।
এই জন্য আমরা যে বৃদ্ধিগুলো করছি প্রত্যেকটা বৃদ্ধি প্রোডাকশন যেটা করছি সেই প্রোডাকশন আমার রিপোর্ট কি তৈরি করা। এই জন্য সর্বশেষ কাজ যেটা বলছি যে প্রথম যে 3টে কাজ করলেন সেই 3টে কাজকে সুন্দরভাবে লেখাটাই হলো কি 4 নম্বর কাজ। ঠিক আছে না? 4 নম্বর কিন্তু কোনো কাজ না, মূলত 4 নামে একটা কাজ কমাই দিলাম। মূলত কাজ কয়টা? 3টা। আর 3টাতে কাজ করলেন আপনি, সেই 3টে কাজ যদি আপনি লিখে দিতে না রাখেন তাহলে রেজাল্ট আছে নাকি? কোনো লাভ নাই। এই জন্য ইউনিটের কাজ মানে মূলত 3টা কাজ। সেই 3টে কাজে করলে সেটাকে সুন্দর করে রিপোর্ট করে দিয়ে দেওয়া হলো আপনার কাজ হয়ে গেছে। আমি বার্ষিক যখন সুন্দর এখন দিলেন আপনি কতগুলো প্রোগ্রামাদি করছেন, কত বৃদ্ধি করছেন, কত বাইরের মাল আসছে, ঠিক আছে, কত দাদু ছিল, কত জমা দিলেন, কত আছে, কত উদ্বৃত্ত আছে, বৃদ্ধি আছে, ঘাটতি আছে, এইভাবে যখন দেবেন ইউনিট বইটাকে কি রিপোর্ট যখন পেশ হয় তখন কি এগুলো রেজিস্টার করা নাকি? কি ভাই না কিছু আছে? আমি কিন্তু কাজ বেশি দেই। তাহলে ইউনিটের কাজ কয়টা? 3টা। মাত্র 3টা কাজ করবেন, এর বেশি কাজ আমাদের করাতে পারবেন। কি বুঝছেন? আমি এর আগে প্রোগ্রামে আলোচনা করছি, তো বলছে ভাই কাজ তো দিচ্ছেন 3টা, তো এর মধ্যে তো সব কাজ চলে আসছে, এর বাইরে তার কোনো কাজ নাই। কি আছে নাকি কাজ? না না, 3টার মধ্যে তো সব কাজে চলে আসছে। কাজ হলো কয়টা? 3টা। চতুর্থ কাজ কি? আপনি সারা মাস কাজ করলেন, রিপোর্ট দিলেন না, লাভ হবে? কাল কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর কাছে হাজির হব, আল্লাহ যখন প্রশ্ন করবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। ওই দিন যদি আমার আমলনামায় কিছু না থেকে দেখি সব সাদা, লাভ হবে কোনো? কি ব্যাংকার ভাই ভালো আমি তো শুনতে পেতে পারবেন এই বয়সে। তো কিয়ামতের ময়দানে যদি আমার আমলনামা যদি ফাঁকা থাকে তাহলে আমার অবস্থা কি খারাপ হবে না? আমি কষ্ট করে সারা মাসে, তবে এটা কিন্তু নিশ্চিত যারা এই 3টা কাজ যারা সুন্দরভাবে করেন, যারা 3টা কাজ যে সমস্ত ইউনিটে 3টা কাজ সুন্দরভাবে হয়, সেই সমস্ত ইউনিটের রিপোর্ট কখনো গ্যাপ থাকে না। কি আমি খারাপ বললাম কি? এত কষ্ট করে কাজ করেছেন, ওই রিপোর্ট তো তাড়াতাড়ি করে দেওয়ার জন্য পাগলের মধ্যে হয়ে যায়। আমি এই মাসে প্রত্যেকটা প্রোগ্রাম করেছি, এই মাসে আমি সমস্ত বৃদ্ধি করেছি, এই মাসে বাজেমান পরিশোধ করে আরো 3000 টাকা কি আমি উদ্বৃত্ত রেখেছি, এত সুন্দর কাজ করলাম। যে দায়িত্বশীল এত সুন্দরভাবে কাজ করতে পারে, ওই দায়িত্বশীল তো রিপোর্ট না দেখি থাকতে পারে নাকি ভাই? এই জন্য আমাদের অবশ্যই রিপোর্টটা দিতে হবে। অনেক সময় আমাদের কাজ হয় কিন্তু আমরা দিই না। এই জন্য রিপোর্টটা সমৃদ্ধ হয় না। একটা ইউনিটে যত ধরনের কাজ হয়, সমস্ত ধরনের কাজ যদি আপনার ইউনিটে না আসে, তো সেই কাজগুলো সামাজিক কাজ, রিপোর্টের মধ্যে কিন্তু অনেক ধরনের কাজ আছে। সামাজিক কাজ আছে না? অনেক সামাজিক কাজ আছে। আপনার হচ্ছে আপনি একজনের রক্ত দিচ্ছেন, একজনকে টাকা দিয়ে হেল্প করতেছেন, কলেজ হাসানা দিচ্ছেন, এগুলো আছে না রিপোর্টে? অনেক কাজ করছেন আপনি, মায়ের জানাজায় গেছেন, ঠিক আছে, একজনকে আপনি নিজে গোসল করাচ্ছেন, এসব রিপোর্টে আছে না? অনেক কিছু কিন্তু রিপোর্টে আছে। কিন্তু এই রিপোর্টগুলো যদি খুঁজে প্রত্যেকটা জায়গায় যদি আমি ইউনিট থেকে সকল জনশক্তিদের কাছ থেকে রিপোর্টটা এনে যদি আমি আমার ইউনিটের রিপোর্টে না ঢোকাই, তাহলে কি কেন্দ্রের রিপোর্টটা সমৃদ্ধ হবে? এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি একেবারেই ময়দানে যেভাবে কাজ করা লাগে, কোনো মানে গঠনতান্ত্রিক বা ইমিটেশনমূলক আমি কোনো কথা বলি নাই। প্র্যাকটিক্যাল যে কাজগুলা কি আপনারা বুঝছেন কিনা? একেবারে প্র্যাকটিক্যালি যে কাজগুলো করতে হয়, আমি ইউনিট সভাপতি থাকতে যে কাজগুলো করতাম, আমি যখন ওয়ার্ড সভাপতি ছিলাম, আমি ওয়ার্ডের পক্ষ থেকে ইউনিট সভাপতিকে যে কাজগুলো করতে বলতাম, আমি যখন থানা আমির ছিলাম, আমি ইউনিটের পরিবৈঠকে আমি যেতাম। ইউনিটের পরিবৈঠকগুলোতে আপনাদেরকে থানা আমিরদের দাওয়াত। আরেকটা কাজ করবে, মেহমান ছাড়া কেন কর্মী বৈঠক হবে না। আমাদের আরেকটা সমস্যা আছে, মেহমান ছাড়া কোন ইউনিটের অন্তর্পক্ষে কর্মী বৈঠক হবে না। অর্থসভাপতির খবর নাই, আমি কর্মী বৈঠক করছি, অর্থসভাপতি ধরেন না, সেক্রেটারি ধরেন না, পরে কোনো মেহমানও নাই, আমি করছি।
পরিবারটা কি মানসম্মত হবে? হবে না। আচ্ছা বলুন তো, আমি আমার মতো করে যে পরিবারটা করি, কাউকে দাওয়াত দিলাম না, কাউকে দাওয়াত দিলাম না, তখন কি হয় জানেন? তোমার দেখা যাচ্ছে পরিবার 5 জন, ওই টেনশন ইন্টেনশন থাকে না, তো সিরিয়াসনেস থাকে না, বুঝলেন নাই? আপনার বাড়িতে যখন একজন মেহমান দাওয়াত দিবেন, এখানে যারা আছেন, যদি একজন মেহমানকে দাওয়াত দিতে পারে, আজকে রাত্রে আমার বাসায়, আজকে আমার বাসায় ডিনারের দাওয়াত, তাই তো আমি বাসায় থাকবে না নাকি? মেহমান দাওয়াতে বাসায় নাই, এটা ঘটনা ঘটবে নাকি? হ্যাঁ, এরপর আছে যা আছে তাই, সেই সকালেও গুড মর্নিং, দুপুরে গুড মর্নিং, রাত্রে গুড মর্নিং, ঠিক আছে? বাসায় যা ছিল সকালবেলায় ভাবি মোটামুটি ব্যস্ততার মধ্যে ছেলে মেলে নিয়ে দাদা যতটুকু আলহামদুলিল্লাহ যা করছে সেটা নিয়ে থাকবেন। আর মেহমান একটা দাওয়াত দিলে তাদের স্পেশাল কিছু করবেন, কোথায় স্পেশাল কিছু করবেন না? আমাদের পরিবারটিকে উপস্থিতি নাজুক হওয়ার পিছনে এটা একটা দায়ী। চিন্তা করছি কেউ তো জানে না, কেউ তো আসবে না, ঠিক আছে, এই আসে, ঠিক আছে, 5 জন করবি, যা আসে আলহামদুলিল্লাহ, না কিছু মানে না, ঠিক আছে? কখনো 2 জন আসে, কখনো 3 জন আসে। এই পরিবারটাকে কি হলো, কখনো 2 জন আসে, কখনো 3 জন আসে, কি ঠিক না? কিন্তু আপনি যদি আপনার পরিবারটা এভাবে করেন, আপনার সমস্ত প্রোগ্রামাদিগুলো যদি এভাবে করেন যে এখানে অর্থসম্পত্তি নিশ্চিত করতে হবে, অর্থকে নিশ্চিত করতে হবে, সেই অর্থসম্পত্তি নিশ্চিতে পরিবারটা ভালো হবে, আপনি আপনার নিজের ইচ্ছা মতো পরিবারটা করেন, কোনটা ভালো হবে বলুন তো? মেহমান সহ পরিবারটা করলে ভালো হবে না? ভালো হবে। আমি মনে হয় প্র্যাকটিক্যাল কথা বললাম না? হ্যাঁ, জায়গা মতো ধরছি নাকি? মানে দায় সারা বছর মতো সভাপতি জানে না, সেক্রেটারি জানে না, মোটামুটি রিপোর্ট তো দেওয়া লাগবে একটা। আমার এত ব্যস্ততা, প্রোগ্রাম নেওয়ারও সময় নাই, রিপোর্ট তো দেওয়া লাগবে। লাস্টে ভাই কই আছেন, আসেন তো, আসেন, 2 জন বসে মোটামুটি একটু পরিবারটা শেষ। এইভাবে আল্লাহ রাস্তা থেকে পরিবারটা করবেন না, কোনো প্রোগ্রাম করবেন না। আপনাদের ইউনিটের কোনো প্রোগ্রাম অসভাপতি সেক্রেটারি ছাড়া কোনো প্রোগ্রাম হবে না। আমি আমার পল্টনে এটা চালু করেছিলাম যে কোন ইউনিটে কোন প্রোগ্রাম অসভাপতি সেক্রেটারি ছাড়া রিপোর্ট দিতে পারবেন। অসভাপতি না দিতে পারলে সেক্রেটারি পাঠাবেন, সেক্রেটারি না হলে ওয়ার্ডের বাজুলাকে পাঠাবেন, বাজুলা না হলে ওয়ার্ডের অফিস সভাপতিকে পাঠাবেন, ওয়ার্ডের একজন টিম সদস্যকে পাঠাবেন, ঠিক আছে না? যদি মেহমান থাকে তাহলে আমার বাসায় যেমন মেহমান আসলে স্পেশালি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কাজে এই আমার ইউনিয়ন প্রত্যেকটা প্রোগ্রামে যদি আমার ওয়ার্ডের পক্ষ থেকে মেহমান থাকে, তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম মানসম্মত হবে না? 100% মানসম্মত হবে। এই জন্য এই বিষয়টাকে একটু আপনারা আল্লাহর ওয়াস্তে একটু নিশ্চিত করবেন, ঠিক আছে? তাহলে আমি শেষ কথা বলি, মাননীয় চলে আসছে, উনি কথা বলবেন। তো শেষ কথা হলো, আমি কি বলেছি তাহলে ইউনিটের কয়টা কাজ বলেছি? প্রথমে বলেছি যে আপনাদের ইউনিটের কাজ করা লাগবে না বেশি, মাত্র 3টা কাজ করতে হবে, এর বাইরে আপনাদের কাজ করা দরকার নেই বিশেষ ভাবে, ঠিক আছে না? 1 নম্বর কাজ কি বলেছি? প্রত্যেক সপ্তাহে একটি করে প্রোগ্রাম নিশ্চিত করবেন এবং সেই প্রোগ্রামে অবশ্যই অসভাপতি পারলে থানা আমি সেক্রেটারিকে দাওয়াত দিবেন আপনার পক্ষ থেকে অসভাপতির মাধ্যমে, তাহলে সেই পরিবেশটা সেই প্রোগ্রামটা কি মানসম্মত হবে। 1 নম্বর কাজ শেষ। এবং এর পাশাপাশি একটা দাওয়াতি গ্রুপ বের করবেন, সপ্তাহে 4টা করে প্রোগ্রাম, একটা দাওয়াতি গ্রুপ। 2 নম্বর কি বলেছি? প্রত্যেক মাসে অবশ্যই আমার ইউনিট থেকে সহযোগী কর্মী সুদী সভাপতি অবশ্যই বৃদ্ধি করতে হবে, এটা নিশ্চিত করতে হবে, 2 নম্বর কাজ। 3 নম্বর কি বলেছি? 100% সকল সহযোগী সুদী সভাপতি কর্মীর কাছে বাধ্যতা নিশ্চিত করতে হবে। তার আগে কি বলেছি? খাতা তৈরি করতে বলেছি না? কিভাবে তৈরি করবো তা বলেছি, লাগলে আপনাদেরকে শীট দিয়ে দেবো, ফরম্যাট দিয়ে দেবো। তাহলে কি বলছি? 3 নম্বর কাজ, সকল সুদী সভাপতির কাছ থেকে 100% বাজেট মাল ধার্য করে 100% আদায় নিশ্চিত করতে হবে। চতুর্থ কোনো কাজ বলি না, চতুর্থ কোনো কাজ না, 3টা কাজ করছেন, এই 3টে কাজে যোগফল হিসেব যা করছেন সব রিপোর্ট দিবেন সুন্দর করে, এটা আমাদের ইমিডিয়েট কাজ শেষ। এই 4টা কাজ যদি আমরা প্রত্যেক মাসে সুন্দরভাবে করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি এখানে যত ইউনিট সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল আছেন, এই 4টি কাজ করলে প্রত্যেকটা ইউনিট হবে একটি আদর্শ ইউনিট ইনশাআল্লাহ। আপনার ইউনিট যদি আদর্শ ইউনিট হয়, ঠিক একইভাবে একটা ওয়ার্ডে যদি 8টা ইউনিট থাকে, আমার ইউনিট যেমন আদর্শ ইউনিট,
বাকি ইউনিটগুলো যদি আদর্শ ইউনিট হয় তাহলে 8টা ইউনিট মিলে যে ওয়াট হচ্ছে সেই ওয়াট কি হবে আদর্শ ওয়াট। ঠিক একইভাবে একটা থানায় যদি 10টা ওয়াট থাকে আর 10টা ওয়াট যদি আদর্শ ওয়াট হয় তাহলে ওই থানা কি হবে আদর্শ থানা। আমি আর সামনের দিকে আগালাম সামান্য ভাইরা, আমি এই আলোচনাটা সবাইকে নিয়ে করেছি। আমার মনে হয় কিন্তু আপনারা সবাই বুঝতে পেরেছেন নাকি? মুখস্থ হয়ে গেছে না সবাই? খাতা কলম যা লিখেছেন তার মধ্যে কি মাথায় ঢুকছে বেশি না? এটা যদি এখন থেকে আমরা প্র্যাকটিক্যাল আজকে থেকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে